সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স প্রেজেন্স। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে। আমাদের সাথে থাকেন একজন অতিথি এবং নতুন একটি বিষয়। দর্শক, আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। তিনি মালয়েশিয়া থেকে চায়নায় অবস্থান করছেন। এই যে তার বিদেশ সফর, আমরা কি কি প্রত্যাশা করতে পারি এবং কি কি পরিকল্পনা করে তিনি গিয়েছেন, এবং এই বিদেশ সফরের ফলে পারিপার্শ্বিক যে একটি ঘটনা ঘটছে বহির্বিশ্বে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ এবং বর্তমানে আমাদের দেশের মানুষরা কি আশা আকাঙ্ক্ষা নিয়ে আছেন, সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আমাদের আগত অতিথির সাথে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দীন, নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অনেকদিন পর আপনাকে পেয়েছি, আজকে একটু মন খুলে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের আজকের বিষয়, প্রধানমন্ত্রীর চীন সফর। প্রধানমন্ত্রী তারেক রহমান যখনই আসলে হলেন এবং এর মধ্য সময়ে কিছু দেশ তাকে রাষ্ট্রীয় আমন্ত্রণ জানিয়েছে সফরে, এবং ভারতও আছে, চীনও আছে। তিনি প্রথমে মালয়েশিয়া কেন চুজ করে নিলেন, আপনার মতামত কি? ধন্যবাদ কর্তৃপক্ষকে, আমার প্রিয় দর্শক শ্রোতাদের। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। উনি দেশের বাইরে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন, শপথ নিয়েছেন 17ই ফেব্রুয়ারি, ইলেকশন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। শপথ নেওয়ার পর একটা নবনির্বাচিত রাষ্ট্রপ্রধানের ভিজিট, এটা শুধু ভিজিট না, এটা ভূ রাজনৈতিক, অর্থনীতি, দেশের স্টেবিলিটি, আন্তর্জাতিক পরিমণ্ডলের ব্যালেন্স, পররাষ্ট্রনীতি, প্রত্যেকটা জিনিসের উপরে একটা এফেক্ট পড়ে। সমগ্র বিশ্ববাসী এবং যারা আলোচনা সমালোচনা করেন তারা তাকিয়ে আছেন আমাদের ফার্স্ট ভিজিটের দিক। তো এই প্রথম ভিজিটটা উনি নিয়েছেন মালয়েশিয়াতে। প্রথমে আসি মালয়েশিয়া আমাদের টোটাল একটা যারা কর্মী আছে তাদের বিদেশ থেকে যে আমাদের টোটাল ডলার ইনকাম করি বা এর একটা হাব হচ্ছে মালয়েশিয়া। এই মুহূর্তে মালয়েশিয়াতে প্রায় 11 লক্ষের উপর আমাদের শ্রমিক আছে, 11,500-র উপরে আছে আমাদের স্টুডেন্ট আছে। তারপর ভূ রাজনীতির দিক দিয়ে এটা একটা মুসলিম কান্ট্রি। আমাদের দেশে বহির্বিশ্বের প্রত্যাশা যে এই মুহূর্তে বিশ্বে পাকিস্তান, ভারত অথবা মার্কিন রাষ্ট্রের দিকে যে কোনো একটা জায়গা হয়তো বাংলাদেশ ঝুলে পড়বে। আচ্ছা, আমার দৃষ্টিকোণ থেকে তারেক রহমান, তাকে আমরা নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়েছি। একটা গাড়ির চালককে যদি চলনকালীন সময়ে বারবার বলে ডানে যান, বামে যান, স্পিড কমান, এটা করেন সেটা করেন, তাহলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা থাকে। অবশ্যই। যেহেতু আমরা প্রত্যাশা বিশাল বিশ্বাস করে গণতন্ত্রের মাধ্যমে দায়িত্ব দিয়েছি, উনি প্রথম দায়িত্ব নিয়ে প্রথম সফরে গিয়েছেন মালয়েশিয়াতে। তাও কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়ে প্রায় 4 মাস পর। বিগত ইন্টিম গভর্নমেন্ট ইউনূস সাহেব ক্ষমতায় এসে পরবর্তী মাসেই কিন্তু উনি আমেরিকাতে গিয়েছিলেন। 12 মাসে কিন্তু উনি 11 বার রাষ্ট্রীয় ভিজিটে গিয়েছিলেন। এটা আমরা দেখি না। আবার ইতিপূর্বে যে টোটালি একটা দেশ ভ্রমণের জন্য যে এন্টোরেজ থাকে সফর সঙ্গী, 300, 335, 333, এটা বিশাল বহর থাকে। সেই দৃষ্টিকোণ থেকে উনি মাত্র 21 জনের একটা বহর নিয়ে গেছেন। এটা দৃষ্টান্তমূলক। এটা কিন্তু রাষ্ট্রীয় কোষাগারের কৃষ্ণ সাধন। অবশ্যই। এখানে এই 21 জনের ভিতরে 8 জন আছেন মন্ত্রী থেকে উপদেষ্টা প্রতিমন্ত্রী পর্যায়ের লোক। আজকে হয়তো 2 জন মন্ত্রী কালকে রাত্রে রওনা হয়েছেন, গিয়ে ওখানে পৌঁছাবেন। শহীদউদ্দিন চৌধুরী এনি আর হচ্ছে আমাদের তথ্যমন্ত্রী, ওনারা গিয়ে অ্যাটেন্ড করবেন। ডেফিনেটলি দুইটা দেশের ভিতরে যখন এমওইউ মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং হয়, তখন এই বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিজনেস টিম, রাষ্ট্রের কূটনৈতিক ব্যক্তিবর্গ সবার প্রয়োজন হয়, সেই জন্য গিয়েছে। বাট এই বিবেচনায় উনি মাত্র 21 জন লোক নিয়ে গিয়েছেন। আমাদের
প্রথমে আসি মালয়েশিয়ার ব্যাপারটা। কোনো দেশ থেকে যদি একটা ফ্যাক্টরি আমরা অর্থ লোন নিয়ে সেটা ফ্যাক্টরি এস্টাবলিশ করি, একটা বিজনেস এস্টাবলিশ করি, ওইটা এস্টাবলিশ হয়ে আউটপুট পেতে ইউ হ্যাভ টু ওয়েট মিনিমাম 5 years। কিন্তু একটা দেশের থেকে যদি দেশের বাইরে আমরা এই শ্রমিক পাঠাতে পারি, আজকে পাঠালে সামনে মাস থেকে কিন্তু আমার রেমিটেন্স আসবে, এটার জন্য কোনো লেট করতে হয় না। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ফিনান্সিয়াল সিকিউরিটি, ফিনান্সিয়াল স্টেবিলিটির দিক দিয়ে আমাদের এটা অতীব গুরুত্বপূর্ণ। তা উনি মালয়েশিয়া গিয়েছেন, যেটা আমাদের, যেটা বললাম হাব, এই হাব চতুর্থ জায়গা, এটা আমাদের যে বৈদেশিক শ্রমিক প্রেরণের হাব। বাট এই মুহূর্তে কিন্তু আমাদের অবস্থাটা ভালো নাই। মালয়েশিয়া যে আপনার প্রতিবেশী অনেকগুলো দেশ আমাদের এই মুহূর্তে বন্ধ আছে। এটা ম্যানপাওয়ার কেন বন্ধ আছে? আমাদের জন্য। কেন বন্ধ আছে? ওই দেশের রাজনীতি, ওই দেশের কূটনৈতিক সাম মিস্টেকের কারণে। আমরা জানি এই মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণ করার জন্য প্রথম এমইউ হয়েছিল মাত্র 40,000 টাকা, সেকেন্ড টাইম এমইউ হয়েছিল মাত্র 80,000 টাকা। কিন্তু এই 80,000 টাকা কয়েকদিন আগে বিগত সরকারের আমলে আমরা দেখেছি 7 লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন। এই 7 লক্ষ টাকা নিয়েছেন কারা নিয়েছেন? এখানে গভর্নমেন্টের কর্মকর্তা যারা আছেন অসাধু, তারা ওখানে ভাগ বসিয়েছেন। ওই দেশে যারা আছেন তারা এখানে ভাগ বসিয়েছেন। টোটালি এটা নিয়ে একটা নেকেড পলিটিক্স শুরু করেছে। সে কারণে আমাদের সাধারণ জনগণ পরিশ্রম করে ওখানে গিয়ে দেখতে পাচ্ছে যে তারা বঞ্চনার শিকার, তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির ভিতর মিল নাই। বহির্বিশ্বে শুধু আমরা যাই না, আমাদের প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপাল, সব দেশ থেকে যায়। আমার একটা শ্রমিক ওখানে গিয়ে যে পয়সা ইনকাম করছে, শ্রীলঙ্কার একটা শ্রমিক তার থেকে 3 থেকে 4 গুণ ইনকাম করে। এইটা আমাদের পলিসির ব্যর্থতা এবং আমরা স্কিল পারসনকে প্রেরণ করতে পারছি না। আমরা ব্যক্তি স্বার্থকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, প্রফেশনালিজমকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি না। তো সেই দৃষ্টিকোণ থেকে এই যে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছিলেন, ওখানের যে মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে যেভাবে গ্রহণ করেছেন, দুইজনে বাইলেটারাল ইস্যুতে আলোচনাগুলো করেছেন। যদি আমাদের এই বিজনেসের দ্বারটা উন্মুক্ত হয়, তাহলে বিশ্ববাসীর কাছে আমরা আবার আমাদের এই ফিনান্সিয়াল প্ল্যানিং করে প্রপার, আপনার কথার মধ্যে যেটা আসছিল আর কি। এবং এই যে মালয়েশিয়া সফরে আসলে এই যে জনশক্তি রপ্তানির যে দ্বার আবার পুরোভাবে উন্মোচন হওয়ার যে পরিকল্পনা, পাশাপাশি আর কোন বিষয়গুলো এই সফরে প্রাধান্য পেয়েছে বলে আপনি মনে করছেন? এই সফরে ওখানে যেহেতু ওই দেশে যেহেতু আমাদের 11,000-এর উপর স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ালেখা করে, তা আমাদের এডুকেশন সেক্টরটা এই মুহূর্তে বড়ই নাজুক অবস্থা। যদি তাদের ওখান থেকে কোনো ইউনিভার্সিটি আমাদের এখানে আসে, আমাদের ওখান থেকে যদি বাই এক্সচেঞ্জ, বাইলেটারাল ইস্যু, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে এবং আমার পেশাদারিত্বের কারণে আমি এই রাষ্ট্রীয় সফরের খুব কাছ থেকে দেখেছি এবং শরিক হয়েছি। আমি দেখেছি একটা দেশ থেকে যখন আরেকটা দেশে যায়, এই বাইলেটারাল ইস্যুটা আমাদের অনেক কিছুর উপর ডিপেন্ড করে। দুই দেশের আন্তরিকতার উপর ভিত্তি করে, আমাদের মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, ইকোনমিক্যাল স্টেবিলিটি, ব্যালেন্স ফরেন পলিসি। ব্যালেন্স ফরেন পলিসি ছাড়া আমরা কারোর সাথে চলতে পারবো না। একদমই না। রিসেন্টলি এই মাননীয় প্রধানমন্ত্রীর যে ফরেন বিষয়ক অ্যাডভাইজার জনাব হুমায়ুন কবির সাহেব, উনি একটা কথা বলেছেন, ওনাকে নিয়ে আমি অনেক আলোচনায় সমালোচনাও করেছি, বাট ওইটা আমার খুব পছন্দ হয়েছে। উনি বলেছেন, যখন সাংবাদিকরা বন্ধুরা জিজ্ঞাসা করেছেন যে আগে চীন যাচ্ছেন কেন, আগে ভারত যাচ্ছেন না কেন, আগে আমেরিকা যাচ্ছেন না কেন, উনি বলেছেন দেশটা আমাদের দেশের স্বার্থর যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা যাব। মালয়েশিয়ার স্বার্থ প্রয়োজন হলে মালয়েশিয়া যাব, চীন প্রয়োজন হলে চীন যাব, ভারত প্রয়োজন হলে ভারত যাব, আমেরিকা প্রয়োজন হলে আমেরিকা যাব। সো ইট স্পিক্স প্যাট্রিয়টিজম, যে দেশপ্রেম, এটাতেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। যখন আমাদের প্রত্যেকটা নাগরিকের ভিতরে দেশপ্রেম আসবে, তখন আমরা দেশটা সামনে এগিয়ে যাব। বলা আছে সবার আগে দেশ বা দেশের স্বার্থ আগে চিন্তা করা হবে তখনই। এখন এই যে সফর, এই সফরকে কেন্দ্র করে আমি চীনে আসছি, যদি এখনো তিনি আছেন, অনেক তথ্য আমাদের এখনো জানা বাকি। কিন্তু এই যে মালয়েশিয়া সফর, প্রথম সফর, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সফরটার কথা আপনি বলছিলেন,
এবং বহির্বিশ্বে যে কিছু বিষয় ঘটছে বর্তমানে এবং ভারতেও কিছু কথাবার্তা শোনা যাচ্ছে, এগুলো বলা যাচ্ছে কাকতালীয় না, একটার সাথে একটা ইন্টাররিলেটেড। তো আমরা বিরতির শুরুর আগে কথা বলছিলাম বিষয়টা নিয়ে, আসলে কিভাবে দেখছে তারা এবং তাদের কাছ থেকে অনেক ধরনের কথা আসছে, কিভাবে আপনি দেখছেন সেটা? দেখুন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের 3টা দিক ঘিরে তারা আছে, যদিও মিয়ানমার সীমিত জায়গায়। তো তাদের সঙ্গে আমাদের জিওলজিক্যাল রিলেশন, ইকোনমিক্যাল রিলেশন, ফিনান্সিয়াল রিলেশন, কালচারাল রিলেশন রয়েছে, এবং এটা প্রতিবেশী দেশের সঙ্গে থাকতেই হবে। মা বাবাকে যেমন অস্বীকার করা যায় না, প্রতিবেশী দেশের অস্তিত্বকে কখনো অস্বীকার করতে পারবে না, কিন্তু প্রভুসুলভ আচরণটা কখনো গ্রহণযোগ্য নয়। তো তারা যে প্রভুসুলভ আচরণ করছে সেটা আমি বলবো না। এই যে আমাদের যে এই মুহূর্তে যে সীমান্তে নিয়ে পুশ ইন পুশ ব্যাক যে প্রবলেমগুলো হচ্ছে, আবার যে গতকাল দ্য হিন্দুস পত্রিকাতে লিখেছেন যে তারা রংপুর বিভাগকে তারা কিনে নেবে, এটা নিয়ে কথা বলেছে, যে লুসিয়ানার একটা রেফারেন্স দিয়েছে। তো লুসিয়ানাটা হচ্ছে 1803 সালে ফ্রান্সের একটা প্রভিন্স ছিল। এটা 15 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে তখন নেপোলিয়ন বোনাপার্ট তার কাছ থেকে দিয়ে দেন। আমেরিকান প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওনার নাম থমাস জেমারসন, উনি কিনে নিয়েছিলেন। আচ্ছা, কিনে নেওয়ার পরে আমেরিকার যে অবস্থা হয়েছে, ওই লুসিয়ানা রাষ্ট্রকে তারা আবার 15টা প্রভিন্সে ভাগ করেছে, তা তাদের আয়তন প্রায় ডাবল হয়ে গেছে। সেটা কিন্তু 1803-এর কাহিনী। আর এখন বিশ্ব চলছে অতি অত্যাধুনিক সিস্টেমে। এখন 2027 সাল, স্থান কাল পাত্র হিসাব এগুলো একটু অর্বাচীনের মতো কথা। একজন পলিটিক্যাল রাজনীতিবিদ, একজন সাংবাদিক, তাদের যদি কথা এবং আচরণের ভিতরে তারা সৌজন্যতাবোধ প্রদর্শন না করেন, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো হওয়ার কোনো সুযোগ থাকে না। একদম। সেক্ষেত্রে আমি আবার যদি মালয়েশিয়া প্রসঙ্গে আসি, আসলে অনেকগুলো সুখ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বা MOU। তো বাংলাদেশ আসলে এই ধরনের চুক্তিগুলো থেকে বাস্তবসম্মত কি কি সুবিধা পেতে পারে, আপনি কি বলবেন? দেখুন, এই সফরটা শুরু করেছেন বাংলাদেশ দিয়ে, তো এখন বুলেট ট্রেনে উনি যাচ্ছেন বেইজিংয়ে। তো মালয়েশিয়ার সঙ্গে আমাদের যে চুক্তি আগেও ছিল, এখনও আছে। মালয়েশিয়া আমাদের দেখবেন, আর এই মুহূর্তে যারা আমাদের ক্ষমতা এসছে তাদের প্রতি তাদের আন্তরিকতা কতটুকু, তারা সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, কনফিডেন্ট কতটুকু পাবে, তাহলে তাদের সাথে আমাদের রিলেশন আবার রিএস্টাবলিশড হয়ে খুব সুন্দর হবে। আবার রাতারাতি যে আমাদের ম্যান পাওয়ার তারা এস্টাবলিশ করে দিতে পারবেন না, এর জন্য তারা দায়ী, এর জন্য আমরা দায়ী। আমাদের সেক্টরে কিছু যা এই ব্রোকার আছে, তাদের সেক্টরে কিছু ব্রোকার আছে। আর শুধু ম্যান পাওয়ার বিজনেসের জন্য শুধু ম্যান পাওয়ার মিনিস্ট্রিতে ইনভলভ না, সিকিউরিটি থেকে শুরু করে ফরেন পলিসি, ফরেন মিনিস্ট্রি, এভরিথিং এখানে ইনভলভ। এখানে আমাদের সহমর্মিতা লাগবে, মিউচুয়াল রেসপেক্ট লাগবে, তারপর আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাব। যেটা বলেছিলাম, এটা আমাদের রেমিটেন্সের হাব, বারবারই আমি বলার চেষ্টা করছি। এখন আসি চীন। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যে চীন আমাদের অবদান রাখছে, এটা অস্বীকার করার কিছু না। অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাট প্রেজেন্ট চীন ইজ সামথিং এলস। চীনে কয়েকদিন আগে ভিজিট করলেন ডোনাল্ড ট্রাম্প, তারপরেই ভিজিট করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তো আবার আমাদের দেশে বলেন, প্রায় আওয়ামী লীগ গভর্নমেন্টের লাস্ট ভিজিট ছিল চীন। তারপর ডক্টর ইউনূস এসে উনিও ভিজিট করেছেন চীন। আবার মাননীয় প্রধানমন্ত্রী সেই তারেক রহমান এই মুহূর্তে উনি ভিজিট করছেন চীন। তো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, জিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ, ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ, চীন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে যে কাজগুলো করছে এই মুহূর্তে, আমাদের যে পদ্মা ব্যারেজ, আমাদের যে সেকেন্ড পদ্মা সেতু, আমাদের যে এই মেট্রো রেল, এই যে সামান্য একটা ইনফ্রাস্ট্রাকচার করেছে, এটা দিয়ে আমাদের জীবন আউটপুট আসবে না। এটা আমাদের গাজীপুর পর্যন্ত নিয়ে যেতে হবে, এটা আমাদের নারায়ণগঞ্জ পর্যন্ত নিয়ে যেতে হবে, এটা আমাদের সাভার পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে ঢাকা শহরের লোডটাও কমে যাবে। দেখুন, আপনার এখান থেকে এয়ারপোর্টে যেতে গেলে যে আমাদের যে এক্সপ্রেস ওয়েতে আমরা যাচ্ছি, চট করে এয়ারপোর্টে যেতে পারছি, কিন্তু ট্রাফিক জ্যামে ওটা 3-4 ঘন্টা আনলিমিটেড টাইম। এই এক্সপ্রেসওয়েটার কাজ শুরু হয়েছে, শেষ হয় নাই কিন্তু। এ ব্যাপারে কিন্তু আমরা নিজেদের টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করেছি। আমাদের মেধা, যে
ভাড়া নিয়েছে তারা কিন্তু চীনের কাছ থেকে নিয়েছে। যদিও অল ওভার দ্য ওয়ার্ল্ড চীনের অনেক নেগেটিভ পয়েন্টও আছে, কারণ চীন চিপ অ্যান্ড চিট, তারা অল্প পয়সায় তৈরি করে এবং চিটিং আছে এর ভিতরে। যেমন আমেরিকা আমাদের জাপানের সঙ্গে যদি কোনো আমাদের এমইউ হয় বা কন্ট্যাক্ট হয়, ওইখানে 2 নম্বরের কোনো সুযোগ নাই। বাট চীনের সঙ্গে যখন আমাদের এমইউ বা কন্ট্যাক্ট হয়, তখন সামবডি ক্যান পিপিং থ্রো, চীনের পক্ষ থেকে ধরতে পারে, আমাদের পক্ষ থেকে ধরতে পারে। তা এটা আমাদের অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। বাট এই মুহূর্তে আমাদের সঙ্গে চীনের বিজনেস টোটাল হচ্ছে প্রায় 25%, সেখানে ভারতের সঙ্গে হচ্ছে আমাদের 17 to 18%। তো সেখানে ভারতের সাথে আমাদের প্রতিবেশী রিলেশন আছে। আমাদের সবচেয়ে বড় হচ্ছে আমাদের পাশে একটা সমুদ্র আছে, আমাদের দুইটা বন্দরগুলো আছে। এটা যদি পারফেক্টলি ইউটিলাইজ করি, কারণ মানি রোল করতে লাগে বিজনেস, এই বিজনেসের জন্য লাগবে পোর্ট। বিশ্বের যতই অত্যাধুনিক সিস্টেম আসুক, পোর্টের মাধ্যমে, পরিবহন ব্যবস্থার মাধ্যমে, নৌপথে যে অল্প খরচে এক দেশ থেকে আরেক দেশে জিনিস আনা নেওয়া করা যায়, এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়, এটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি লাভ। আমরা চীন নিয়ে কথা বলছিলাম, আসলে চীন সফর কেন গুরুত্বপূর্ণ, কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। যেমনটি বলছিলাম, আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার দিকে যখনই তাকাবেন, কোনোটা চীনের পক্ষ থেকে, এই যে চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, পদ্মা ব্রিজ চীনের এক্সপার্ট দিয়ে আমরা ভাড়া করে নিয়ে আসছি অল্প পয়সায়, একদম। আবার এই যে আমাদের মেট্রো রেল চীনে দিয়ে আসছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য চীন আমাদের অতীব প্রয়োজন, এবং ঋণ সহায়তার জন্য। একটা রাষ্ট্রীয় সফরের মেন প্রত্যাশা থাকে বাণিজ্য, বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানি করা। তো বাণিজ্যের ব্যাপারে চীন অনেক বড় একটা রাষ্ট্র, চীনের অনেক এয়ারপোর্টের সাথে আমাদের এয়ারপোর্টগুলো সরাসরি যাতায়াত ব্যবস্থা আছে। তো এই আমাদের চীনের সঙ্গে যে আমাদের যে ভিসা সিস্টেমটা, এইটা যদি একটু ইজি করা যায়, তাহলে আমাদের যে যারা ব্যবসায়ী বিজনেসম্যান আছেন, তারা বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। এই চীন, আমি সিয়েরা লিওন এবং কঙ্গোতে জাতিসংঘ মিশন করেছি। তো সিয়েরা লিওনও দেখেছি তৎকালীন সময়ে কিছু কিছু নতুন ইনভেস্টমেন্টগুলো হচ্ছে। চীন তাদের ঋণ দিচ্ছে, কি জন্য? পরবর্তী 100 বছর এই ঋণ মাত্র 3% হারে তারা ওইখান থেকে ব্যাক করতে পারবে, মিনিমাম লং টার্ম প্রসেস, অ্যাজ ওয়েল অ্যাজ উগান্ডা এবং রুয়ান্ডাতে। তা এই দেশগুলোতে লং টার্ম মিশন অ্যান্ড ভিশন নিয়ে তারা যে ইনভেস্ট করছে, সেটার আউটপুট কিন্তু বসে বসে খাচ্ছে। একদম। এখন আমার সমগ্র বিশ্বতে যখন ইউএসএ এবং ইরান যুদ্ধ চলছে, চীন কিন্তু স্ট্যাটিক, চুপচাপ করে বসে আছে, সে তার বাণিজ্য এস্টাবলিশ করে। ডোনাল্ড ট্রাম্প এসছেন, আসার পরে চীনকে কিন্তু নড়াতে পারেনি। সেম পুতিন আসছেন, চীনকে কিন্তু নড়াতে পারেনি, কারণ তার ফিনান্সিয়াল ব্যাকআপ খুব স্ট্রং। আমাদের দেশের সঙ্গে ভারতের যেমন ল্যান্ড রিলেশন আছে, চীনের সঙ্গে কিন্তু ভারতের ল্যান্ড রিলেশন আছে। একদম। তা আমাদের সঙ্গে এই যে চীনে মাননীয় প্রধানমন্ত্রী যখন গেছেন, বাংলাদেশের এয়ারপোর্টে চীনের রাষ্ট্রদূত ছিলেন। এইটা নিয়ে ইন্ডিয়ার অনেক মিডিয়া, দি হিন্দুস, তারা অনেক আজে বাজে কথা লিখছে। আচ্ছা। তো এই কথা আমি আবারও বলি যে মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমরা মাননীয় প্রধান, সে কিন্তু শুধু তারেক না, সে পার্টির প্রেসিডেন্ট তারেক রহমান না, উনি কিন্তু নির্বাচিত এমপি, তারপর মাননীয় প্রধানমন্ত্রী। তো মাননীয় প্রধানমন্ত্রী তাকে যেহেতু বলছি, উই হ্যাভ টু বিলিভ, উই হ্যাভ টু গিভ ইন টাইম, লেটস সি হোয়াট ইজ ডুইং। ভুল করলে আবার আমরা কথা বলবো, কিন্তু ওই যে প্রথমে যেটা বললাম যে গাড়ি একটা স্টার্ট দিয়েছে, প্লেন একটা চালাচ্ছে, আমরা বলি ডাইনে যান, বামে যান, স্লো করেন, উপর যান, নিচে যান, তাহলে তো উনি স্টেবল হতে পারবেন না। আমরা ওনার কিছু অ্যাটিটিউডে দেখতে পাচ্ছি যে উনি পজিটিভ হতে এবং পরিবর্তনের জন্য চেষ্টা করছেন। আপনার কথার মাধ্যমে যদি আসতে চাই, চীনা ঋণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে কিছু আলোচনা সমালোচনা আছে, সেই ক্ষেত্রকে লক্ষ্য করে বাংলাদেশ আসলে কি সতর্কতা অবলম্বন করতে পারে? ডেফিনেটলি চীনে গত একটু আগে যখন বললাম চিফ এবং চিট, আপনাকে একটা ল্যাপটপ দিবে, ল্যাপটপ দেওয়ার আগে তখন আপনাকে তারা জিজ্ঞাসা করবে কত দামের ভিতর দিব, কেমন কোয়ালিটি চাচ্ছ,
কোয়ালিটি পরে, আগে প্রাইসিং কত আরএমবি, তো এই ল্যাপটপটা আপনাকে তারা চীন দিয়েছে অত 30,000 টাকায়। একই ল্যাপটপ তারা জাপানে পাঠিয়েছে $1,000, কারণ তার কোয়ালিটি আর আপনার ল্যাপটপের কোয়ালিটি ইজ নট দ্য সেম। তো চীনের যে এই মুহূর্তের যে ভূ রাজনীতির মেইন অংশ হচ্ছে ফিনান্সিয়াল পলিসি এবং ফিনান্সিয়াল রাজনীতি। আমাদের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমাদের ডক্টর আকবর আলী খান উনি একটা বই লিখেছেন, যে বইটাতে হচ্ছে, এই মুহূর্তে বইটার নাম আমি মনে করতে পারছি না, বাট বইটা উনি বারবার ইঙ্গিত করেছেন, যতদিন পর্যন্ত ফরেন পলিসির মেন ইম্পর্টেন্ট আমরা ইকোনমিকে না ধরি ততদিন পর্যন্ত আমরা কারো কাছে ব্যালেন্স পররাষ্ট্রনীতি ইস্টাবলিশ করতে পারবো, ব্যালেন্স পররাষ্ট্রনীতি ইস্টাবলিশ করতে পারবো না। ব্যালেন্স পররাষ্ট্র মনে হচ্ছে নতজন পররাষ্ট্র নাই, কারোর সঙ্গে বৈরিতা ভাবনা, কিন্তু এখানে টপ মোস্ট ইম্পর্টেন্ট দিতে হবে ব্যালেন্স ফিনান্স, অর্থনীতি, বাণিজ্য, ডাইম যেমন ডিপ্লোমেট থেকে শুরু করে কৌশল, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্টেক হোল্ডাররা, ইকোনমি সাপ্লাই দিচ্ছে কে। তো ইকোনমিটার সোর্সটা যদি পজিটিভ হয়, তারা যদি আমাদের বন্ধু বান্ধব আন্তরিকতা মাধ্যমে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, ডেফিনেটলি তাদের ইন্টারেস্ট থাকবে, আমাদের ইন্টারেস্ট থাকবে। এটা বিজনেসের কথা যখনই বলেন তখন বারবার স্ট্রাইক করে, এই যে আমেরিকার সাথে যে আমরা বিজনেস চুক্তি করেছি, এই চুক্তি বরখেলাপ বা এই চুক্তির সঙ্গে মানে টোটালি ডিসহারমোনিকে বিশ্বের অন্য দেশের সাথে আমাদের সম্পর্কটা খারাপ না হয়ে যায়, এই ব্যাপারে আমাদের যথেষ্ট আমরা আশা করতে পারি আসলে যে এই সফর বাংলাদেশের আঞ্চলিক অবস্থানটা আরো শক্ত করবে এবং তারেক রহমানের দূরদর্শী চিন্তাভাবনা আমাদের ভালো সুফল বয়ে আসবে আশা করি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ। মেইনলি একটা ভিজিটের পরে আলোচনার টেবিল থেকে আমাদের রাষ্ট্রীয় প্রতিনিধি কি নিয়ে আসছেন আমাদের জন্য, সেটাই আমাদের সফলতা। একদম, আমরা সেটাই অপেক্ষা করি। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের হ্যাপেনিং পয়েন্টে। দেখা হবে আগামীকাল আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।